6 জুন 2024 থেকে 5 আগস্ট 2024, 2 মাস, স্রেফ 2 মাস। আর এই 2 মাসে টাকা উপার্জন করেছেন তিনি 386 কোটি টাকা। 386 কোটি টাকা মাত্র 2 মাসে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। যার কথা বলছি তিনি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রাক্তন এবং এখন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খানের কথা বলছিলাম। সাংবাদিক নাঈমুল ইসলাম খান। তো এই 2 মাসে তিনি এক অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। যেই টাকাটির কথা বললাম 386 কোটি টাকা, এই টাকাটি তিনি উপার্জন করেছেন। হ্যাঁ, উপার্জনই বলবো, কারণ তার ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গিয়েছে। আর ব্যাংক অ্যাকাউন্ট হলো 163টি ব্যাংক অ্যাকাউন্ট। তার স্ত্রী, তার 3 মেয়ে এবং তার এই 4 জনের মিলে 163টি ব্যাংক অ্যাকাউন্ট। 163টি ব্যাংক অ্যাকাউন্টে 386 কোটি টাকা। আর এই টাকা, এটি কোনো স্পেকুলেশন না, ফিজিক্যাল এক্সিস্টেন্স ছিল। এবং 386 কোটি টাকা থেকে 379 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। হাসিনা পতনের পরপর দেখা গিয়েছে যে এই 379 কোটি টাকা ড্র করা হয়েছে সেই 163টি অ্যাকাউন্ট থেকে। এখন 8 কোটির মতো টাকা পড়ে আছে। তো 5 আগস্ট যখন হাসিনা পালিয়ে গেলেন, সেই সময়টিতে তখন থেকে তদন্ত শুরু হয়। দুদক তদন্ত করছিল এবং বাংলাদেশ ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে, BFUI, গোয়েন্দা সংস্থা ফাইন্যান্সিয়াল সেক্টরের, তারাও তদন্ত করেছে। আর সেই তদন্ত রিপোর্টে এই ফলাফল বেরিয়ে এসছে যে 163টি ব্যাংক অ্যাকাউন্টে 4 জন মানুষের এই পরিমাণ টাকা জমা ছিল এবং টাকাটা উঠিয়ে নেওয়া হয়েছে। 8 কোটি মাইনাস 8 কোটি টাকা রয়ে গেছে। আর এই গল্পগুলো বেশ কয়েক মাস আগের, গত মার্চ এপ্রিলের গল্প। তো এখন কেন আমি আবার এই গল্পটি করছি? আসলে আমার চ্যানেলে গত কয়েকদিন থেকে আমি বাংলাদেশের কয়েকজন সাংবাদিককে নিয়ে কথা বলছিলাম। তো সেই প্রসঙ্গে আমার কিছু সাবস্ক্রাইবার্স আমাকে রিকোয়েস্ট করেছেন যে নাঈমুল ইসলাম খানকে নাকি তারা মিস করছেন, তার সম্পর্কে কিছু আপডেটস তারা চাচ্ছিলেন। তো তাই আমাকে আরেকটু পেছনে ফিরে যেতে হয়েছে, ফেব্রুয়ারি, মার্চ বা গত এপ্রিলের দিকে ফিরে গিয়ে আমাকে এই তথ্যগুলো ঘাটাঘাটি করতে হয়েছে। তো সেই তথ্য বলছে যে তিনি সেই 5 আগস্ট থেকে পলাতক আছেন নাঈমুল ইসলাম খান। আর পলাতক থাকা অবস্থায় ধারণা করা হচ্ছে যে তার অবস্থানটি কুমিল্লা এবং ঢাকায় 2 জায়গার মাঝখানে কোথাও আছে। তিনি বিদেশে পালিয়ে যাননি এমনটা ধারণা করা হচ্ছে। আর এই পলাতক থাকা অবস্থায়ও তিনি কিছু আর্থিক লেনদেন করেছেন, সম্পত্তি বিক্রি করেছেন, কুমিল্লা শহরের আশেপাশে কিছু জায়গা জমি বিক্রি করেছেন। এই খবর আবার জানা গিয়েছে, রেজিস্ট্রি অফিসের সূত্রে জানা গেছে যে এই সময়তেও তিনি লেনদেন করেছেন, অর্থাৎ কিছু হয়তো প্রপার্টিস ছিল সেগুলো বিক্রি করে দিয়েছেন, ক্যাশ পেয়ে গেছেন। তো এই নাঈমুল ইসলাম খান অনেক পরিচিত একজন ব্যক্তি ছিলেন এক সময়। 1982-র দিকে তার কেরিয়ার শুরু সাংবাদিকতায়। আর প্রসঙ্গক্রমে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় অনার্স মাস্টার্স করেছিলেন। সো লেখাপড়ার কোনো ঘাটতি নেই, মাশাআল্লাহ, যথেষ্ট ভালো আছে। আর সেই থেকে সংবাদপত্রের সঙ্গে জড়িত। তিনি প্রথমে একটি সাপ্তাহিক দিয়ে দায়িত্ব পালন, মাসিক পত্রিকা সময়, সেই সময় পত্রিকার সম্পাদনা দিয়ে কাজ শুরু করেছিলেন। পরবর্তীতে আজকের কাগজ এবং ভোরের কাগজের মতো, যেগুলোকে বাংলাদেশে আধুনিক পত্রিকার পথিকৃৎ বলা হয়, পত্রিকায় যখন আধুনিকায়ন শুরু হলো বাংলাদেশে, আজকের কাগজ, ভোরের কাগজ, এই পত্রিকাগুলো তখন আসে বাজারে। দর্শকরা বেশ পছন্দ করেন, পাঠকরা সেই সময়। তো সেই পত্রিকাগুলোতে সম্পাদনা করেছেন নাঈমুল ইসলাম খান। এবং আমাদের সময় নামে আরেকটি পত্রিকায়ও সম্পাদনা করেছেন, আমাদের সময়। এর বাইরেও আরো বেশ কিছু পত্রিকায় সম্পাদনা করেছেন। টিভি টক শো হিসেবে তার ব্যাপক পরিচিতি আছে, সারা দেশের মানুষ তাকে চিনতেন। বিভিন্ন মিডিয়ায় তিনি প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন, বিভিন্ন গণমাধ্যমে, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, রাজনীতি বিশ্লেষণ করেন, আরও অনেক কিছু তিনি করেন। এমনকি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপকও ছিলেন তিনি, অধ্যাপনা করেছেন।
তো এই মানুষটি হাই প্রোফাইল একজন সাংবাদিক বাংলাদেশের, এবং বয়োজ্যেষ্ঠ সাংবাদিকদের মধ্যে একজন। তো এই মানুষটি এই অলৌকিক ঘটনা কিভাবে ঘটালেন, এইটি কিন্তু একটি বিরাট প্রশ্নবোধক চিহ্ন হয়েই আছে এখনো অনেকের মধ্যে। সোজা কথা না, 1-2 কোটি টাকা না, বিএনপি দলীয় সাবেক প্রধানমন্ত্রী 2-3 কোটি টাকার ঝামেলায় পড়েছিলেন। 2-3 কোটি টাকা তাও বোধহয় তিনি আত্মসাৎ করেননি, আত্মসাতের বিষয় ছিল না, ট্রান্সফার ছিল কিছুটা আনফেয়ার ওয়েতে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছিল কিছু টাকা, 2-3 কোটির মতো ব্যাপার। তো সেই 2-3 কোটি টাকার হিসেব তাকে বছরের পর বছর দিতে হয়েছে, জেল খেটে, কষ্ট করে, বাজে পরিস্থিতিতে থেকে, প্রতিহিংসার শিকার হয়ে হাসিনার, আওয়ামী লীগের শেখ হাসিনার এবং আওয়ামী বাকশালীদের। তো 2-3 কোটি টাকার ব্যাপার তিনি সামাল দিতে পারেননি, তাকে যথেষ্ট কষ্ট করতে হয়েছে, এই জন্য যথেষ্ট সাফার করতে হয়েছে। আর একজন সাংবাদিক যিনি কিনা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাস্ট একজন প্রেস সচিব, এবং আমরা পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি তাকে যখন প্রেস সচিব নিয়োগ করা হয় তার বেতন ধার্য করা হয়েছিল ৭৮,০০০ টাকা, একজন সচিব মর্যাদায় তাকে নিয়োগ করা হয়েছিল। তো এই 2 মাসে তিনি এতগুলো টাকা কামিয়ে ফেললেন, আমার কাছে আসলে বিষয়টি ঠিক এরকম মনে হয় না। হ্যাঁ, হয়তো 2 মাসে এই টাকার সিংহভাগ তিনি কামিয়েছেন, আর বাকি টাকাটা গত কয়েক বছরে তিনি বোধহয় ক্ষেত্র তৈরি করছিলেন, সরকারের চামচামি করে, হাসিনার মোসাহেবি করে, আওয়ামী লীগকে এক ধরনের প্রমোট করবার চেষ্টা করছিলেন, তাদের দোষ ত্রুটি ঢাকা, তাদের কোনো ভালো কাজ যদি থেকে থাকে সেগুলোকে খুব হাইলাইট করা, অর্থাৎ আওয়ামী বয়ান তৈরি করছিলেন। আর সে আওয়ামী বয়ান তৈরি করে বিভিন্নভাবে হাসিনাকে খুশি করে, হাসিনার ন্যাক নজরে থেকে তিনি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন লোককে ব্ল্যাকমেল করে, হাসিনার নাম দিয়ে, আওয়ামী লীগের নাম দিয়ে, আমি ধারণা করছি তিনি সেই টাকাটা কামিয়েছেন। আর বিশেষভাবে 2 মাসে নিশ্চয়ই ব্ল্যাকমেল করেছেন বহু ব্যবসায়ীকে, বহু টাকাওয়ালাদের ব্ল্যাকমেল করে এই টাকা কামিয়েছেন। আর না হলে কোনো ব্যবস্থা নেই, পৃথিবীতে এমন শর্টকাট হতে পারে না যে 2 মাস সময়ের মধ্যে 386 কোটি টাকা, আনবিলিভেবল, এটি ইমাজিন করা যাচ্ছে না, এমন একটি ব্যাপার। গ্রুপ অফ কোম্পানিজের মালিকরাও তাকে ঈর্ষা করবেন, তারাও হয়তো বহু বহু বছরে এত টাকা একসঙ্গে কামাতে পারেন না, তারাও নানান ফন্দি ফিকির কম করেন না টাকা কামানোর জন্য। তাও তো সহজ হয় না টাকা কামানো, টাকা কামানো কোনো সহজ কাজ না আসলে, যদি সেটি বিশেষভাবে হয় ফেয়ার ওয়েতে। তো একজন সাংবাদিক কি অসাধ্য সাধন করলেন, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম আসতে পারে। তারা বোধহয় খবরটি কেউ পায়নি, বা বাংলাদেশের পক্ষ থেকে কেউ এই খবরটি বিশেষভাবে তাদের দেওয়ার চেষ্টা করেনি। তাদের দরকার ছিল শত প্রণোদিত হয়ে এই খবর নিয়ে তাকে গিনেস বুকে জায়গা দেওয়া দরকার ছিল। তো তিনি ফাইন্যান্সিয়াল সেক্টরে, আমি বলবো অর্থ খাতে অসাধারণ রকমের ব্রেইন ইউজ করেছেন। সেই ব্রেইনটি তিনি, তার ব্রেইনটি যে খুব ফেয়ার ওয়েতে কাজ করেছে এরকম না, এটি ক্রিমিনাল ব্রেইন তার। সেই ক্রিমিনাল ব্রেইনটি যথেষ্ট ভালোভাবে কাজ করেছে, আর সেই ক্রিমিনাল ব্রেইন এবং মেন্টালিটি তাকে সুযোগ করে দিয়েছে টাকাগুলো কামাতে। তো যুক্তরাষ্ট্রে কতগুলো মজার ব্যাপার হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে, সেখানে অনেক সময় দেখা গিয়েছে অর্থ খাতে এরকম বড় বড় দুষ্কৃতিকারী, বড় বড় দুর্বৃত্ত, বড় বড় ঠক, বড় বড় প্রতারক, জালিয়াতিতে যারা দক্ষ, এরকম মাঝে মাঝে ধরা পড়ে, যারা মিলিয়ন বিলিয়ন ডলার জালিয়াতি করে, লোক ঠকায়, সরকারকে ঠকায়, কোন ডিপার্টমেন্টকে ঠকায়। তো দেখা গিয়েছে তারা তাদের নিয়ে গবেষণা করে, সেই অপরাধীদের নিয়ে গবেষণা করে, আর গবেষণা করে তারা তাদেরকে এফবিআইতে চাকরি দিয়ে দেয়, এফবিআই এর প্রশিক্ষক হিসেবে, যাতে ভবিষ্যতে ফাইন্যান্সিয়াল সেক্টরে কোনো অপরাধ সংঘটিত হলে তারা সেটি উদ্ঘাটন করতে পারেন। খুব মজার ব্যাপারটি। তো নাইমুল ইসলাম খানকে বাংলাদেশের কোনো গোয়েন্দা সংস্থায় চাকরি দেওয়া যায় কিনা একজন গবেষক হিসেবে, সেই বিষয়টি ভেবে দেখা যেতে পারে। তো আপাতত তার সম্পর্কে এই ছিল আমার কাছে আপডেটস। ভবিষ্যতে হয়তো আরও বেশি কিছু বেরিয়ে আসবে, সেই পর্যন্ত অপেক্ষা করব। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।